আসসালামু আলাইকুম। এটা আমি জানি না জবের ম্যাথ। ফোন দেন স্যার, স্যার ফোন দিয়ে বলেন। ঠিক আছে, ওকে। আশা করি ভালো আছেন। জি, সাউন্ড শোনা যাচ্ছে, এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে, এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান, দেখি কি অবস্থা আপনাদের। আমাদের মোটামুটি কিন্তু বাংলা অনেকগুলো ক্লাস হয়ে গেছে, অনেকগুলো টপিক শেষ হয়ে গেছে, কিন্তু পরে কিন্তু আমার দোষ টোষ দিয়েন না যে কেমনে শেষ হয়ে গেছে গা, শুরু হইতে না হইতে শেষ হয়ে গেছে গা, ইত্যাদি ইত্যাদি, এভাবে বলেন না। হ্যাঁ, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। আজকের যে টপিক, এটা আসলে নতুন করে পড়ানোর কিছু নেই। আজকের টপিকটা, এটা আপনারা এমনিতেই পারেন এই টপিকটা, তারপরও একটু দেখায় দেওয়া আর কি, জাস্ট কি বলে এটা, আইডিয়া দেওয়া কি মানে আছে না আছে, কিভাবে পরীক্ষায় আসে, বাক্যের ভুলগুলো কিভাবে হইতে পারে, এই বিষয়গুলো দেখাবো আমরা। ঠিক আছে, জুমে আমরা কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। জুমে আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। জুমে কি সব শোনা যাচ্ছে? আমি যদিও কোনো কমেন্ট দেখতেছি না জুমে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একজন কমেন্ট করছেন। আচ্ছা, সব ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি আজকে। আচ্ছা, আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে, দেখেন, বাক্যের অপপ্রয়োগ। এটা একেবারেই সহজ, কিছুই নেই এটার মধ্যে। ক্রিয়ার কাল, অনুসর্গ, এটাও সহজ। মানে আমাদের ক্লাসটা আজকে সর্বোচ্চ আধা ঘন্টা বা 1.5 ঘন্টা হইতে পারে আজকের ক্লাসটা। শুরু করি আমরা। বাক্যের অপপ্রয়োগ, শুনেন। বাক্যের অপপ্রয়োগ মানে হচ্ছে, দেখেন, আহ, আমরা যদি একটা দুটা বাক্য লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। দুটা বাক্য লিখলে, কথার কথা লিখলাম, আই আই এম ইট রাইস, দ্য রাইস। আচ্ছা, এই বাক্যটা ভুল নাকি ঠিক? আর এই বাক্যের মধ্যে কয়টা ভুল থাকতে পারে বলেন তো? আই এম ইট দ্য রাইস, কয়টা ভুল আছে এই বাক্যটার মধ্যে? আমরা দেখতেছি হচ্ছে, আমার মনে হয় কয়টা ভুল হবে এখানে। আই এম ইট দ্য রাইস, দুইটা ভুল আছে, ঠিক না? কি কি? একটা হচ্ছে আই এম ইটিং, এটা একটা ভুল। আর রাইসের আগে দা হয় না, এটা একটা ভুল, ঠিক না? এই বাক্যের মধ্যে দুইটা ভুল আছে। এখন আপনারা বলেন তো, এই বাক্যটা কি আপনারা মুখস্থ করছেন? মানে এটা কি মুখস্থ বুঝে এটাকে ভুল ধরছেন, নাকি আপনি সেন্টেন্সের নিয়ম জানেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম জানেন, ওই অনুসারে আমরা এটাকে ভুল ধরছি, ঠিক না? এবার বাংলার মধ্যে আসি। বাংলার মধ্যে যদি আমরা বলি এইভাবে, দেখেন, আমি আমি আদালতে আমি আদালতে সাক্ষী দিতে গেলাম। আমি আদালতে সাক্ষী দিতে গেলাম। এখন আপনারা বলেন তো, এই বাক্যটা সঠিক নাকি ভুল? আমি আদালতে সাক্ষী দিতে গেলাম, কি এটা কি সঠিক নাকি ভুল? আমার মনে হয় এই বাক্যটা ভুল হবে, ঠিক না? আসলে সাক্ষী হবে না, আসলে কি হবে বলেন তো? সাক্ষ্য। তার মানে দেখেন, এই ভুলগুলো ধরার জন্য আমার মুখস্থ করতে হয় না। আমি বুঝে বুঝে পড়লেই কিন্তু আমার এই ভুলগুলো আমি ধরতে পারি যে আসলে ভুলগুলো কোথায়, ঠিক না? সেই বুঝে বুঝে পড়া বা যেই ভুলগুলো আমাদের পরীক্ষায় বেশি হয়, সেইগুলোই কিন্তু আমরা এখানে দেখব। ওকে, শুরু করি আমরা। হ্যাঁ, আসেন। একটা সার্থক বাক্যের 3টা গুণ আছে। আপনারা এটা ইন্টারে পড়ছেন কিনা মনে আছে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, পড়ছিলেন মনে আছে? হ্যাঁ, একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে। একটা হচ্ছে আকাঙ্ক্ষাজনিত ভুল, একটা হচ্ছে যোগ্যতাজনিত ভুল, আর একটা কি, এটাকে বলা হচ্ছে আসক্তিজনিত ভুল। মজার বিষয় হচ্ছে, এই 3 ভুলের কোনো ভুল থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে না। আমার কোশ্চেন থাকে অন্যরকম একটা কোশ্চেন থাকে। আচ্ছা, আগে ফর্মালিটিস হিসেবে আমরা একটু পড়ে নিই। আকাঙ্ক্ষা মানেটা কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে, একটা শব্দ শোনার পরে অন্য একটা শব্দ শোনার ইচ্ছাটা যদি অপূর্ণ থাকে, সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষাজনিত ভুল। একটা শব্দ শোনার পরে অন্য একটা শব্দ শোনার ইচ্ছা যদি অপূর্ণ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে
আকাঙ্ক্ষাজনিত ভুল। বুঝতে পারছেন? এখন এই যে আকাঙ্ক্ষাজনিত ভুল কয়েকভাবে হইতে পারে। ধরেন আকাঙ্ক্ষার ভুল কয়েকভাবে হইতে পারে। একটা ভুল হইতে পারে, ধরেন 1 নম্বর ভুল হইতে পারে সাপেক্ষ যোজক ব্যবহার। সাপেক্ষ যোজক ব্যবহার, এখানে একটা ভুল হইতে পারে, যোজক ব্যবহার। যেমন দেখেন, আমি একটা বাক্য লিখলাম যে যদি তুমি আসো, যদি তুমি আসো, আর কিছুই বললাম না, যদি তুমি আসো। দেখছেন, এটা কিন্তু আর কিছু হইল না। এটা কি বাক্যটা কি কমপ্লিট হয়েছে বলেন তো? হ্যাঁ, এটা বাক্যটা কমপ্লিট হয় নাই, তার মানে এটা আকাঙ্ক্ষাজনিত ভুল। আরেকটা ভুল হচ্ছে স্যার অসমাপিকা ক্রিয়ার ভুল হইতে পারে। অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? অসমাপিকা ক্রিয়ার ক্রিয়ার ভুল কিভাবে বলেন? দেখেন ক্রিয়ার ভুল, হ্যাঁ ভুল। যেমন দেখেন, আমি মাঠে খেলতে, আমি মাঠে খেলতে, আর কিছুই বললাম না। আমি মাঠে খেলতে, কিছুই বললাম না। দেখেন, আমি মাঠে খেলতে আসছি, আমি মাঠে খেলতে যাব, আমি মাঠে খেলতে যাব না, এরকম না বলে আমরা এভাবে বলতেছি। তার মানে যে কোনোভাবেই হোক না কেন বাক্যটা যদি অপূর্ণ রয়ে যায় সেটাই হচ্ছে আকাঙ্ক্ষাজনিত ভুল। ইজ ইট ক্লিয়ার? একটু বুঝতে পারছেন? এটাই আমরা বলতেছি। দেখেন, একটা অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পরে অন্য একটা পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। ফর এক্সাম্পল, দেখেন সাকিব গতকাল ভারতের সাথে, আর কিছুই আমি বললাম না, তার মানে বাক্যটা আমার কাছে ইনকমপ্লিট, ঠিক না? এটা আসলে আকাঙ্ক্ষাজনিত ভুল। মজার বিষয় হচ্ছে আমার পরীক্ষায় এই রিলেটেড ভুল আসবেই না, একবারে নিশ্চিত থাকেন। 2 নম্বর আসেন। 2 নম্বরে আমরা বলতেছি আসক্তি। আসক্তি কাকে বলে একটু বুঝে নিই আমরা। আসক্তি কাকে বলে দেখেন, ইংরেজিতে মানে একটা এটাকে বলা হচ্ছে বাক্যের বাক্যের গঠন প্রণালী। বাক্যের কি গঠন প্রণালী। আমি একটু ভিন্নভাবে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি তো বুঝে নেই, প্যাচ না লাগাইলে আসলে ভাল লাগে না আপনাদের। হ্যাঁ, একটু প্যাচ ট্যাচ লাগাইলে মানে সহজ জিনিসকে কঠিনভাবে বোঝানোর কিন্তু মজাই একটা আলাদা। হ্যাঁ, দেখেন, ধরেন বাক্যের গঠন প্রণালীর ভুলটা কেমন, আমি যদি ইংরেজিতে যদি দেখি, ইংরেজিতে, হ্যাঁ ইংরেজিতে আমরা দেখি, তাহলে আমরা দেখি হচ্ছে ফার্স্টে সাবজেক্ট ব্যবহার হয়, তারপর ভার্ব ব্যবহার হয়, এরপর হচ্ছে অবজেক্ট ব্যবহার, ঠিক আছে? অবজেক্ট। ফর এক্সাম্পল আমি লিখলাম আই ইট রাইস, ঠিক না? আই ইট রাইস। আর বাংলায় যদি আমরা একটু দেখি, বাংলার মধ্যে উল্টা। বাংলার মধ্যে হচ্ছে ফার্স্টে সাবজেক্ট হয়, পরে অবজেক্ট হয়, পরে ভার্ব হয়, ঠিক না? তার মানে যেমন দেখেন, আমি খাই ভাত, এটা বলি না, আমরা কি বলি? আমি ভাত খাই। তার মানে দেখেন, এক একটা বাক্যের বা এক এক ভাষার ফরমেশন এক এক রকম। একটু কি বুঝতে পারছেন? এক একটা ভাষার ফরমেশন এক এক রকম। এই যে ফরমেশনটা ঠিক রাখা, এটাই হচ্ছে আসক্তির কাজ। বোঝা গেছে বিষয়টা? এদের হচ্ছে বাক্য শব্দের সর্বোচ্চ প্রয়োগ কৌশল, মানে একটা বাক্যের গঠন প্রণালী বা ফরমেশনটা ঠিক রাখাটাই বলা হচ্ছে কি আসক্তির কাজ। তবে হ্যাঁ, মনে রাখবেন, কবিতায় এই ফরমেশন মানা হয় না। কবিতার ক্ষেত্রে বাংলা গ্রামারের কোনো নিয়ম কানুনই মানা হয় না। আপনি দেখবেন সাবজেক্ট লাস্টে, দেখবেন হচ্ছে যে কি বলে এটাকে, ওই অবজেক্ট হচ্ছে শুরুতে, কবিতার মধ্যে এরকম মানায়। আপনারা কেউ বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা পড়ছিলেন? খুব সম্ভব আপনাদের ছিল। বিভীষণের প্রতি মেঘনাদ, সবাই তো আর ইয়া না, কি বলে শর্ট সিলেবাসের না সবাই। ওকে, হ্যাঁ আমি ভাত খাই। তো এই দেখেন, এই যে দেখেন কিছু বিরাট গরু ছাগলের হাট, এই বাক্যটা ভুল কেন? দেখেন, আসলে কি হাটটা বিরাট দরকার না গরু ছাগল বিরাট দরকার বলেন তো? হাটটা বিরাট দরকার না গরু ছাগলের বিরাট দরকার? আমার হাটটা বিরাট দরকার না, তাহলে কি দরকার? গরু ছাগলের বিরাট হাট, ঠিক আছে? এবার দেখেন উচ্চ বালিকা বিদ্যালয়, এই উচ্চ বালিকা বিদ্যালয়ের মধ্যে কি সব বালিকায় উঁচা উঁচা থাকে? আমার বলা উচিত বালিকা উচ্চ বিদ্যালয়, ঠিক না? আবার বেশি শুদ্ধ করতে যান না। বেশি শুদ্ধটা কি দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, এটাও এক ধরনের ভুল। যেমন দেখেন, এখানে গাভীর দুধ পাওয়া যায়, গাভীর দুধ পাওয়া যায়, এই দুধ যে পাওয়া যায় এটা তো গরুর স্ত্রীলিঙ্গ, এটা তো সবাই জানে। আমরা যদি বলি যে এখানে গরুর দুধ পাওয়া যায়, তার মানে কি বলদের দুধ? কি বলেন? সারে শুদ্ধ করা দরকার নেই, বুঝতে পারছেন? এখানে গরুর দুধ পাওয়া যায়, এটি এনাফ। এখানে গাভীর দুধ পাওয়া যায়, আলাদা করে বলার কিছু নেই।
ঠিক আছে, এভাবে কেউ বলে না ও মহিলা লোকটি বাচ্চা দিল, আরে মানুষের বাচ্চা মহিলা থেকে হইলো, এমনি বলা দরকার নেই। মানুষ থেকেই মানুষের জন্ম, জন্ম বুঝলেই বুঝে যাবে এটা মহিলা থেকে জন্ম হয়েছে। ঠিক আছে, আমরা হচ্ছে এই দেখেন এই যে আরেকটা আছে এরকম, যে কি বলে রে, খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ, এটাও একটা ভুল। খাঁটি গরুর দুধ এটা হবে না, বরঞ্চ কি হবে, গরুর খাঁটি দুধ হবে, ঠিক না, গরুর খাঁটি দুধ। ইজ ইট ক্লিয়ার, বুঝতে পারছেন? এই যে আরেকটা ভুল, 100% পিওর, 100% পিওর, এটাও একটা ভুল। আরে ভাই 100% পিওর, পিওর মানেই তো 100%, ঠিক না? আবার এখানে 100% আসবে কেন? ইজ ইট বুঝিং? আমার কথাটা কি বুঝতে পারছেন এতটুকু? তাহলে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এটা নিয়ে আমাদের আসলে কিছু নেই, এটা থেকে পরীক্ষায় তেমন একটা আসবে। ওই যে খায়রুল্লাহ তোর লম্বা মাথার কেশ পড়ছেন না? খায়রুল্লাহ সরি পড়ছেন না, গান শুনছেন না? হ্যাঁ, এখন বলেন তো কি লম্বা মাথার কেশ না মাথার লম্বা কেশ বলেন তো? মাথার লম্বা কেশ। হুম আচ্ছা, মজার এরপর হচ্ছে যোগ্যতা। যোগ্যতা মানে কি, বাক্যের সত্য মিথ্যা নির্ণয়। কি বললাম? বাক্যের সত্য মিথ্যা নির্ণয়, এটাই হচ্ছে আমাদের যোগ্যতা, বাক্যের সত্য মিথ্যা নির্ণয়। ধরেন আমি বললাম গরু আকাশে ওড়ে, ঠিক আছে, এটা একটা কি ভুল। গরু আকাশে, গরু কখনো কি আকাশে উঠতে পারে না। বা আপনারা বলেন তো যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়েছে বা বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, এই বাক্যটা সঠিক না ভুল? কি, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, ঠিক আছে, এটা ভুল? এটা বাক্যের গঠনগত ভুল, ঠিক আছে, কিন্তু এটা ফিউচার ইম্পসিবল টেন্স, ঠিক আছে, আমরা ভালো হয়ে যাব, ঠিক আছে, ফিউচার ইম্পসিবল টেন্স, ওকে। এটা গঠনগত, আবার আপনার কোনো সমস্যা আছে, এটা লিখে আপনার এই পরীক্ষার হলে লিখে দিয়ে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, পরে দেখা যাবে কোনো বিটিএস ক্যাডার খাতা দেখতেছে, হ্যাঁ বিটিএস ক্যাডার করে আমরা দুর্নীতিবাজ কইছি, কি একটা অবস্থা। ও সরি, বিসিএস ক্যাডার, বিটিএস ক্যাডার বলে ফেলছি। ফিউচার ইম্পসিবল টেন্স, আসলেই তো। আচ্ছা, এখন খালেদা হাসিনা মিলে গেছে, খালেদা হাসিনা মিলে গেছে, এটাও কি হবে বলো তো? এটা আনপসিবল পুরাপুরি, ঠিক আছে। আরে গরু আকাশে ওড়ে, এটা কখনোই হয় না, এই দিক থেকে আমাদের ভুলই হয় না। মজার বিষয় হচ্ছে এই তিনটার একটা আমাদের পরীক্ষায় আসে না, আমাদের পরীক্ষায় আসে এই যেগুলা, এগুলো আমি মার্ক করে দিচ্ছি, আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম আসে হচ্ছে এইটা, বাহুল্য দোষ 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর আসে হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন, এইটা। 3 নম্বর হচ্ছে গুরু চণ্ডালী। এর মধ্যে আমরা গুরু চণ্ডালী রিলেটেড কোশ্চেনটা স্কিপ করব, এটা আমরা পারবো না মোটামুটি, ঠিক আছে। বাগধারার শব্দ পরিবর্তন এটা ভুল হবে আমাদের, ঠিক আছে, এটা আমরা ঠিক করতে পারবো, বাহুল্য দোষ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বিসিএস দিছি, বিসিএস দিছি, বোর্ড ঠেলায় পড়ে 2-3 বার দিছিলাম আর কি, এরপর আর ইচ্ছা নেই বিসিএস দেওয়া। ও, এই ক্ষেপে আপনাদেরকে বলি নাই, এটা অন্যদেরকে বলছি, হ্যাঁ। আচ্ছা, আজকে জার্সি পরে আসছি, আর জার্সি না মানে হচ্ছে পাঞ্জাবি পরা ছিল, পাঞ্জাবিটা খুলে চিন্তা করলাম জার্সি পরে ক্লাস দিই। আচ্ছা, যেটা বলতেছিলাম, যোগ্যতার সাথে একটু ভালো করে বুঝে নেন, এইগুলা এই 6টা ভুল যোগ্যতার সাথে কানেক্টেড, এই 6টা ভুল যোগ্যতার সাথে কানেক্টেড, ঠিক আছে, এটা মনে রাখেন, এইটা আমার পরীক্ষায় আসেন, এইটাই আমরা এখন দেখতেছি। দেখেন 1 নম্বর, দেখেন বাক্যের যোগ্যতার সাথে 6টি ভুল জড়িত। একটা হচ্ছে স্যার রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থ মানে বুঝেন? রীতিসিদ্ধ অর্থ মানে হচ্ছে প্রচলিত অর্থ বা ব্যবহার বাদ দিয়ে আমি মানে হচ্ছে কি বলে এটাকে, আবিধানিক অর্থ ব্যবহার করতেছি। আবারও বলতেছি, প্রচলিত অর্থ ব্যবহার বাদ দিয়ে আমি কি করতেছি, আবিধানিক অর্থটা ব্যবহার করতেছি। যেমন দেখেন, আপনি আমাকে বাধিত করবেন, বাধিত শব্দের আবিধানিক অর্থ এটা হচ্ছে বাধাপ্রাপ্ত, মানে আমরা আটকায় রাখবেন। কিন্তু আমরা কি দরখাস্তের মধ্যে এটা বুঝাই আপনি আমারে বাধিত করবেন বলতে বোঝাচ্ছে যে আপনি আমার বাইন্দা রাখবেন, এটা বুঝায়? বুঝায় না। সেম দেখেন, এরকম দেখেন, তাহলে আমি বাসর রাতে লেখাপড়া করি বা আমি বাসর রাত লেখাপড়া করি, এই লেখা, এইটা শুনলে তো মনে করেন যে খবরই আছে, পত্রিকায় লেখাপড়া করি, হ্যাঁ আমি বাসর রাত লেখাপড়া করি, ধরলেন পত্রিকায় নিউজ এসে বাসর রাতে লেখাপড়া করে মাটির কি? আরে না, বাসর মানে দিন, বাসর রজনী, বাসরের বিপরীত শব্দ হচ্ছে আমি দিন রাত লেখাপড়া করি। কিন্তু আমি যদি এখন প্রচলিত অর্থের ব্যবহারটা বাদ দিয়ে যদি আমি আবিধানিক অর্থ নিই, তাহলে কি হবে?
হবে না। বুঝতে পারছেন বিষয়টা? ধরুন আমি লিখলাম, দেখেন আমার কাছে অগণিত টাকা আছে, অগণিত টাকা। এখন অগণিত টাকা বলতে আপনারা কি বুঝবেন বলেন তো? অগণিত টাকা বলতে হুম অগণিত মানে হচ্ছে অনেক টাকা, এটা বুঝাই আমরা, ঠিক না? আসলে অগণিত মানে এত কম টাকা যেটার গণাই আমরা ধরি নিই। বুঝতে পারছেন? এগুলা গণাই আমরা ধরি নিই। বুঝা গেছে বিষয়টা? বাসর শব্দের অর্থই দিন, বাসর শব্দের অর্থ বুঝা গেছে বিষয়টা? এটা আমার পরীক্ষা ছিল। আপনাদের মনে আছে কিনা কয়েক বছর আগে কোকা কোলা শুরু করছিল, কোকা কোলা, যে বাংলা ভাষা শিক্ষা। কোকা কোলার সাথে সাথে নতুন নতুন হচ্ছে ইয়া পাওয়া যেত, নতুন নতুন বাংলা ওয়ার্ড পাওয়া যেত। হাই রে কি ভয়ঙ্কর ওয়ার্ড রে! হ্যাঁ, এই মনে করেন আপনি যদি এখন কি বলে এটাকে, যে মধুসূদন দত্তের ভাষায় যদি একটা প্রেমের চিঠি লেখেন, তাহলে কি রিলেশন টিকবে না ব্রেকআপ হবে? আমি জানি এটা আপনাদের বিষয় আর কি। তাহলে এটা গেল আমাদের 2 নম্বর। আসেন 2 নম্বর, দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা মানে হচ্ছে অপ্রচলিত অর্থের ব্যবহার। সোজা কথা এটাই। বুঝতে পারছেন? অপ্রচলিত অর্থের ব্যবহার মানে আমি এমন শব্দ ব্যবহার করতে যেটা শুনিনি আমি কখনো, বা প্রচলিত ওয়ার্ডটা বাদ দিয়ে আমি কি করছে, খুঁজা খুঁজা অপ্রচলিত ওয়ার্ডটা ব্যবহার করতেছে। এটাকে বলা হচ্ছে দুর্বোধ্যতা। কারণ ভাষার উদ্দেশ্যই হচ্ছে মনের ভাব প্রকাশ করা। এখন মনের ভাব প্রকাশ করতে গেলে আপনি এমন শব্দ দিছেন, বুঝতেই বিপদে পড়ে গেছে। এটা কি, একটা উদাহরণ দিই আপনাদেরকে। হ্যাঁ, বলেন দেখি এটার অর্থটা কি? প্রক্ষালন কেন্দ্র। বলুন, এর অর্থটা কেউ বলতে পারবেন? প্রক্ষালন কেন্দ্রের অর্থটা কি? হ্যাঁ, রাইট। প্রক্ষালন কেন্দ্র মানে হচ্ছে টয়লেট। প্রক্ষালন কেন্দ্র। এখন আপনি যদি লেখেন এখানে প্রক্ষালন কেন্দ্র করা যায়, ও ভয় পায় যে প্রক্ষালন কেন্দ্র জিনিসটা জানি আবার কি। কথাটা কি বুঝতে পারছেন? এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা যাবে না, এই ধরনের ওয়ার্ড, ঠিক আছে? দেখেন না, চোর চুরি করছে, এটা না বললে আমরা কি বলি? চৌর্য বৃত্তি। আরে চৌর্য বৃত্তি মনে হয় কোনো প্রাইমারি বৃত্তির মতো মনে হয় কিছু, হ্যাঁ, মনে হয় ভালো কিছু। আসলে কি এরকম বোঝায়? বোঝায় না, ঠিক আছে? অন্য ভাষায় কিছু বললেও কি তাকে দুর্বোধ্যতা? অন্য ভাষায় যেটা প্রচলিত না সেটাকে বলা হচ্ছে দুর্বোধ্যতা। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। বলেন তো এই শব্দটার মানেটা কি হইতে পারে? আকাশবাণী। বলতে পারবেন? আকাশবাণী পারবেন না অনেকেই। আচ্ছা, এই শব্দটার মানে কি হইতে পারে বলতে পারবেন? দূরদর্শন। দূরদর্শন, রাইট। আকাশবাণী মানে হচ্ছে বেতার, রেডিও। রেডিওকে বলা হচ্ছে আকাশবাণী। টিভির নাম হচ্ছে দূরদর্শন। এখন আপনি যদি বলেন তোর বাসায় কি দূরদর্শন আছে? না রে ভাই, দূরদর্শন নেই, আমার বাসায় টিভি আছে। এখন আমার কথা হচ্ছে মানুষ যেভাবে মনের ভাবটা প্রকাশ করে, প্রকাশ করতে পারে, আপনাকে সেটাই বলতে হবে। আপনি সব বাংলা করার দরকার নেই। বুঝতে পারছেন বিষয়টা? ইজ ইট বুঝিং? আবেগের ঠেলায় সব বাংলা করা শুরু করে দিয়েন না, আবেগের ঠেলায়। ফেব্রুয়ারি মাস আসতেছে, সব বাংলা ভাষায় কথা বলা শুরু করতে হবে, ইত্যাদি ইত্যাদি। হুম আর আর লেগছে প্রক্ষালন কেন্দ্র, মনে করছিল পরীক্ষার কেন্দ্র। ভালো ভালো। আচ্ছা, বাহুল্য দোষ, এইটা আমাদের প্রচুর পরিমাণে আসে। বাহুল্য দোষ এইটা আমাদের লাগবে, এইটা মানে বাহুল্যের অভাব নেই। যেমন দেখেন, মানে সহজ এক্সাম্পল হচ্ছে অশ্রু জলে বুক ভেসে গেল। অশ্রু মানে চোখের জল, আর জল মানে তো জলই, হ্যাঁ। অশ্রু জলে বুক ভেসে গেল। বাগধারা শব্দ পরিবর্তন, ভাই বাগধারা যে ভাষায় আছে, যে শব্দ আছে, ওইটা যদি অশ্লীলও হয় আপনাকে অশ্লীল শব্দটাই বলতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি শ্লীল ওয়ার্ড দিয়ে বাগধারা হবে না। বুঝে গেছে বিষয়টা? যেমন দেখেন, আমি যদি কি দেওয়া যায়, থাক, গ্রামের ভাষা অনেক মানে হচ্ছে অশ্লীল বাগধারা আছে। তারপরে একটা সহজ বাগধারা দিয়ে আপনাদেরকে। এক লোকে একজনে বলতেছে তোরে কেলার মতো ছিল্লালামু। মানে বিষয়টা হচ্ছে তোর কেলার মতো সিল্লালামো, মানে বুঝছেন তো, মানিজ্য টিজ্জত একবারে শেষ করে ফেলবে এবার ডাইরেক্ট। কলারে আমরা সিল্লা খাই না। এখন আপনি যদি বলেন যে তোমাকে কলার মতো ছিলে ফেলবো, তাহলে দেখেন এটার বাগধারা হইতেছে না, এটা নাটকের সংলাপের মতো হয়ে গেছে গা। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য বাগধারা শ্লীল হোক কিংবা অশ্লীল হোক, আপনি কি করতে পারবেন না? ভাষা পরিবর্তন করতে পারবেন না। যেমন দেখেন, 10 চক্রে ভগবান ভূত, একটা প্রবাদ বাক্য। আর আপনি দিতে পারেন কেন 10 চক্রে ঈশ্বর ভূত হইল না কেন? না, এটা বাগধারাটা ভগবান দিয়েই আসছে, আপনি ভগবান দিয়েই বলতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? বাগধারা শব্দ পরিবর্তন। উপমার ভুল প্রয়োগ।
আচ্ছা, উপমার ভুল প্রয়োগ জিনিসটা কি? মনে করেন একটা সহজ একটা উদাহরণ দিই। হ্যাঁ, যেমন দেখেন, তুমি তুমি অমাবস্যার চাঁদের মতো সুন্দর। আপনার অনেক সময় মিশা কথা কইতে হয় না আপনাকে মনের মানুষরে যে তুমি চাঁদের মতো সুন্দর, তখন বলতে হবে তুমি অমাবস্যার চাঁদের মতো সুন্দর। আচ্ছা বলেন তো, অমাবস্যার চাঁদের মতো সুন্দর যদি আমি বলি, আসলে কি ওরে কি সাপোর্ট করা হয়েছে? বলেন তো। না, আপনার অনেক সময় মিশা কথা কইতে হইব সামনে, যাদের আছে তাদের তো আছে, যাদের নাই তাদের সামনে বলতে হইব, তখন বলতে হবে তুমি চাঁদের মতো সুন্দর। মনে মনে রেখেন আর কি, তুমি অমাবস্যা চাঁদের মতো সুন্দর। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এইরকম দেখেন, আমার মনোমন্দিরে আশার বীজ উক্ত হইল, মানে কি আমার মনের মন্দিরে কি আশার বীজ লাগানো হইল, এটা বোঝাচ্ছে। এই মন্দিরের মধ্যে কি বীজ লাগায়? যদি এভাবে বলতো আমার মনের ক্ষেতে আশার বীজ লাগানো হইতো, তাহলে একটা আলাদা কথা, পরীক্ষায় আসবে না, চিন্তার কোনো কারণ নেই। গুরু চণ্ডালিত সাধু চলিত ভাষার মিশ্রণ, ঘোড়ার ডিম ইত্যাদি, শবদাহ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? শবদাহ, মরাদাহ ইত্যাদি ইত্যাদি, এগুলো একটাও পরীক্ষায় আসবে না স্যার। এগুলা একটাও পরীক্ষায় আসবে না, মাত্র দুইটা আসবে, হয় বাহুল্যটা আসবে আর হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন আসবে। এতটুকু বুঝার মধ্যে কোনো ঝামেলা হয়েছে? এতটুকু বুঝার মধ্যে? হ্যাঁ, একজন একটা কোশ্চেন করছেন যে মুখস্থ অংশে অপ্রচলিত শব্দ আছে। স্যার, মুখস্থ অংশে অপ্রচলিত শব্দগুলো তেমন একটা আসে না। আর আপনাদেরকে যে শীটটা দিছি ওইটার মধ্যে দেখবেন ওই যে সূর্য, বাতাস, ঘোড়া যেগুলো বেশি আসে ওগুলো পড়লেই হবে। মুখস্থ পার্ট আমরা মুখস্থ মানে প্রিভিয়াস কোশ্চেনগুলো শুধু দেখবো। এটা প্রপঞ্চ শব্দের অর্থ প্রতারণা করা। স্যার, গুরু চণ্ডালী মানে হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ। যেমন দেখেন, আমি আমি বা এই দেখেন, তাকে এখান হইতে, সরি, হইতে যেতে হবে। দেখেন, তাকে, এটা চলিত রীতি, হইতে সাধু রীতির, যেতে হবে আবার চলিত রীতির। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে কি করা হয়, মানে গুরু চণ্ডালী দোষ বা সাধু ও চলিত ভাষার মিশ্রণ চলে আসে। এটা ওকে। তাহলে এবার আসেন আরো কিছু ঝামেলা দেখা, আরো কিছু ঝামেলা দেখাই, তারপর ব্যাখ্যাগুলো করবো আমরা। আরো কিছু ঝামেলা আপনাদেরকে, এই বানানের ভুলটা অনেক বেশি আসে আমাদের। আরো কিছু ভুল আসে, যেমন একটা হচ্ছে বানান ভুল। বানান ভুল আপনাদেরকে বাংলা বানান নিয়মে এই জিনিসটা কি আপনারা দেখছিলেন? মনে আছে আপনাদের কারো? মনে না থাকলে আমি আবার পড়াবো, সমস্যা নেই। মনে আছে এখানে ভুলটা কি ছিল? ওই যে উইক থেকে উইকনেস, মনে আছে? ওই বা এই যে বানানের ভুল, এটা আমি যেহেতু আগে পড়াইছি আর রিপিট করলাম না আমি আপনাদেরকে। আচ্ছা, এরপর দেখেন অ্যাডজেক্টিভ। সূর্য উদিত হইছে, সূর্য উদয় হইছে, এভাবে হয় না, ঠিক না? সে অপমান হইছে হয় না, অপমানিত হইছে। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, অ্যাডজেক্টিভের সাথে দেখেন নাউনের সাথে করা, পাওয়া, দেওয়া এগুলা ব্যবহার হয়, আর অ্যাডজেক্টিভের সাথে হওয়া হয়। যেমন দেখেন, সে আমাকে অপমান করেছে, আমি অপমানিত হয়েছি। বইটি রহিম অনুবাদ করেছে, বইটি অনুদিত হয়েছে। মামা বিয়ার প্রস্তাব গ্রহণ করলেন, মামা শেষ পর্যন্ত প্রস্তাবটি গৃহীত হলো। এটা প্রমাণ করা সম্ভব নয়, এটা প্রমাণিত হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? লোভে, লোভ পাপ কাজে আকর্ষণ করে। দেখেন, আমি তোমার প্রতি আকৃষ্ট হলাম, মানে প্যাসিভের পরে হচ্ছে হওয়া শব্দটা হয়, প্যাসিভের পরে হচ্ছে হওয়া শব্দটা হয়। এইটা আমাদের অনেক বেশি পরিমাণে আসবে, এটা আমাদের অনেক বেশি পরিমাণে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও দেখেন বানান ভুল হইতে পারে। দেখেন বানান ভুল অনেক বড়। যেমন দেখেন, আমার বাঁচার স্বাদ নাই, বলেন তো এখানে ভুলটা কোথায়? আমার বাঁচার স্বাদ নাই, এখানে ভুলটা কোথায়? এই স্বাদ মানে হচ্ছে টেস্ট, এই স্বাদ মানে হচ্ছে টেস্ট, বুঝছেন? এখন বলেন তো, এই আমার বাচ্চার স্বাদ নেই বলতে আমার বাচ্চার টেস্টটাই বোঝাচ্ছে, নাকি এইখানে স্বাদ হবে, স্বাদ ধ দিয়া হবে না, ধ। এরপর দেখেন শব্দের প্রয়োগজনিত ভুল হইতে পারে। যেমন দেখেন, আমি আদালতে সাক্ষী দিতে গেলাম, এটা হবে না, সাক্ষ্য দেওয়া। সেম দেখেন, আরোগ্য লাভ করা, এভাবে আমরা বলি আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ করা, ঠিক আছে? আরোগ্য হওয়া হয় না, আরোগ্য লাভ করা। ক্রিয়া ব্যবহারে ভুল করতে পারি আমরা। ক্রিয়া ব্যবহার, সে জামাটি পরে আনন্দিত হয়েছে, এটা কি পড়ে হবে না পরে হবে? বলেন তো, সে জামাটি পরে, পড়া মানে হচ্ছে রিড, পড়া মানে হচ্ছে রিড, আর পড়া, পড়া মানে হচ্ছে জামা পড়া। রিড শব্দের অর্থ হচ্ছে পড়া, যেমন আমি বই পড়ি, আমি কোরআন পড়ি, সেক্ষেত্রে ডয় শূন্য র হয়, বাকি সব ক্ষেত্রেই হচ্ছে র হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, পরিধান করা, এগুলা কঠিন কিছু না, একেবারে সহজ, এগুলা একেবারে সহজ, পানির মতো সহজ।
এটা পানির মতো সহজ, এটাও ভুল। এবার আমরা ভুলগুলো একটু দেখি। হ্যাঁ স্যার, স্লাইড একটু কমাই দাও কেন? স্লাইড কমানোর কি আছে? আমার তো স্লাইড কমলে লাভটা কি? এগুলো খাতায় তোলার দরকার নাই তো, এগুলো প্রিন্ট করবেন, শেষ এগুলা। ওকে, দেখেন স্যার, আমি কয়েকটা ব্যাখ্যা করতেছি, যেগুলো একটু জটিল লাগবে সেগুলো আমি ব্যাখ্যা করব। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি, ঠিক না? এটা বুঝছে আমি এই ঘটনা চাক্ষুষ দেখছি বা প্রত্যক্ষ করছি, এটা আপনারা ইজিলি বুঝবেন। এখন দেখেন, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, এখানে একটু ঝামেলা আছে সস্ত্রীক নিয়ে। সস্ত্রীক, এখানে ঝামেলাটা কি? তো ভাই একটা জিনিস বুঝে নেন এটা, ঠিক আছে? শব্দের অর্থ হচ্ছে নিজের, শব্দের অর্থ হচ্ছে নিজের। তাহলে তিনি সস্ত্রীক ঢাকা থাকেন, এটার মানেটা কি বলে বলেন তো? তিনি নিজের বউ সহ ঢাকায় থাকেন। আসলে কি সিস্টেমটা কি জানেন? কিছু বিষয় আছে যেগুলো নিজের দাবি করতে হয় না, কিছু বিষয় নিজের দাবি করতে হয় না। কি বললাম? নিজের দাবি করতে হয় না। কিছু বিষয় আছে যেগুলো নিজের দাবি করতে হয় না, এটা অটোমেটিকলি। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি যদি বলি আপনাকে, ভাই আপনি কিন্তু আপনার বউ নিয়ে আসবেন, এটার মানেটা কি বুঝায় বলেন তো? নেগেটিভ সাইডটা কি বুঝায়? আপনি কি তাহলে অন্যের বউ নিয়ে আসবেন? সেম, আমি সচক্ষে দেখছি, এরকম একটা কথা বললাম, ধর কথার কথাই দেখেন, আমি সচক্ষে দেখছি, এটাও ভুল কিনা বলেন তো? সচক্ষে মানে কি? নিজের চোখ দিয়ে দেখতেছে, তার মানে তুই কার চোখে দেখবি? তুই নিজের চোখ দিয়ে দেখবি। ওই যে আমি তোমার চোখে দেখি, ওইরকম গান গাইলে হবে না, বুঝতে পারছেন? এরকম। তো কিছু বিষয় আছে কি করতে হয় না, নিজের বলে দাবি করতে হয় না। এটার একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মোল্লা নাসির উদ্দিনের একটা গল্প আছে। ও এক ফ্রেন্ডে বলতেছে, চল আমার সাথে চল ঘুরায়। কয় না, আমার ভালো জামা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার একটা ভালো জামা আছে, তোরে দিতেছি। ব্যাস, এক ফ্রেন্ডের বাসায় গেছে, যা বলতেছে, এই যে হচ্ছে আমার বন্ধু, পরিচয় করা দিচ্ছে, আর এই যে গায়ের জামাটা, এটা কিন্তু আমার। হ্যাঁ, এই কথা বলছে, বন্ধুর রাগ করে বাইরে হয়ে গেছে। বাইরে সুদ কেন? তুই কেন কইলি যে জামাটা তোর? তা আমার জামাই বলুম না যে এটা আমার জামা? বলছে না, এটা যেহেতু এখন আমি পড়ছি, তাহলে এটা আমার জামা। আচ্ছা ঠিক আছে। এবার আরেক বন্ধুর বাসায় গেছে, পরিচয় করা দিচ্ছে, এই যে হচ্ছে আমার বন্ধু, আর এই যে গায়ের জামাটা, এটা কিন্তু ওর। এবারও বাইরে হয়ে গেছে গা। আরে বাইরে কেন? তোর কথা কইছি। কয় না, তুই কোনো মন্তব্যই করবি এই জামাটা নিয়ে। আচ্ছা ঠিক আছে। এবার আরেক বাসায় গেছে, যে এই যে হচ্ছে আমার বন্ধু, আর এই যে গায়ের জামাটা, এটা নিয়ে কোনো মন্তব্য নাই। এখন আপনি বলেন তো, গায়ের জামাটা নিয়ে মন্তব্য না করার কারণে ওর সন্দেহ বাড়ছে নাকি কমছে? মানে গায়ের জামার উল্লেখ করার কারণে ওটা সন্দেহ বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে না উল্টা আরো? সেম, যে আপনি নিজের বউ নিয়ে আসবেন, এটাই ভুল। তাহলে সস্ত্রীকটা আসলে কি হবে বলেন তো? শুদ্ধ করে হলে, তিনি বউ সহ ঢাকায় থাকে। বুঝতে পারছেন? বউ বলতে কার বউ? এটা নিজের বউ, অন্যের বউ বুঝায় না সাধারণত। এটা আগের দিনের ভালো জিনিস, এখন কি বুঝায় সেটা বড় কথা না। আচ্ছা এবার দেখেন, শুধুমাত্র তুমি গেলেই হবে, বুঝতে পারছেন তো ভুলটা কোথায়? শুধুমাত্র তুমি গেলেই হবে। দেখেন, বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, আসলে কি হবে বলেন তো? মূল সহ বা সমূলে। বৃক্ষটি কি হবে? মূল সহ বা সমূলে উৎপাটিত হয়েছে, বুঝতে পারছেন? মেলো। সকল ছাত্রগণ উপস্থিত ছিল, ভুলটা বুঝতে পারছেন? সকল বহুবচন, আমার ছাত্রগণ বহুবচন। তার চোখে দৃষ্টি শক্তি কম। চোখ, দৃষ্টিশক্তি তো চোখ দিয়ে দেখে নাকি? এটা তো কানের কথা না। তো এটাও একটা ভুল। তার বইমাত্রেও সহোদর ডাক্তার, বইমাত্রেও মানে মায়ের পেটের ভাই, সহোদরও মানে মায়ের পেটের ভাই, তাহলে ভুল। দুইটা একই কথা, বুঝতে পারছেন? সস্ত্রীকের নিচে নিচে ব হবে না, এটাই তো এতক্ষণ বুঝাইলাম। সূর্য উদয় হয়েছে তা প্রমাণ হয়েছে, এটা একটু আগে দেখাইলাম, এটা যেগুলা কঠিন আমি শুধু সেগুলা এক্সাম্পল ব্যাখ্যা করব। হ্যাঁ, কঠিন। একের লাঠি দশের বোঝা, এটা দেখেন তো বাগধারার শব্দের পরিবর্তন কিনা বলেন তো? একের লাঠি দশের বোঝা হয় নাকি দশের লাঠি একের বোঝা হয় বলেন তো? কি? দশের লাঠি একের বোঝা না? সেম দেখেন, তিনি আরোগ্য হয়েছেন, এটা প্রয়োগজনিত ভুল কিনা? প্রয়োগ, ওই যে মনে আছে, প্রয়োগজনিত ভুল। আমি আদালতে সাক্ষী দিতে গেলাম, এটা ভুল হবে না? আমি আদালতে সাক্ষ্য দিতে গেলাম, প্রয়োগজনিত ভুল। কেউ মরে বিল সেচে কেউ খায় শিং, আসলে হবে কেউ মরে বিল সেচে কেউ খায় কই। এটা বাগধারা শব্দ পরিবর্তন কিনা? বাগধারা। সেম দেখেন, অধ্যাপনায় ছাত্রদের তপস্যা,
এটা ভুল কেন? অধ্যাপনা ছাত্রদের তো অবশ্যই এটা ভুল হবে কেন বলেন তো? চাক্ষুষ আর প্রত্যক্ষ দুইটা অর্থই তো সেম। চাক্ষুষ মানে সরাসরি দেখা, প্রত্যক্ষ মানেও সরাসরি দেখা। কি আসলে অধ্যাপনা হবে না অধ্যয়ন? ছাত্রদের তপস্যা কোনটা? অধ্যয়ন না? এটা তো আগের দিনের বলা, এখন হলে আমরা বলতাম অধ্যাপনায়, কারণ আগে টিউশনি। এই যে আপনারা যারা ভার্সিটিতে ভর্তি হয়েছেন, কি আগে কি দেখছেন? অনেকে আছে না টিউশনি করে সার্ভাইভ করতে হয়েছে। হুম, আমার বাঁচিবার স্বাদ নেই, বুঝতে পারছেন? বানান ভুল, স্বাদ বানানটা ভুল। দৈন্যতা প্রশংসনীয় নয়, এটাও ভুল। এবার দেখেন একটা গোপন কথা বলি, ইংরেজিতে পড়ছেন না, দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেটিভ হয়, দুইটা নাউন পাশাপাশি বসলে। তার মানে দেখেন গোপনও একটা নাউন, কথাও একটা নাউন। তাহলে আমি কি করতে হবে? প্রথমটা তার অ্যাডজেটিভে রূপান্তর করতে হবে। একটা গোপনীয় কথা বলি, একটা গোপনীয় কথা বলি। আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর, এইটা বানান ভুল। মনে আছে এই যে 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 কেরামত আলীরা, মনে আছে বিসর্গর একটা নিয়ম ছিল, ইতোপূর্বে ইতোমধ্যে একটা নিয়ম পড়াইছিলাম বিসর্গ সন্ধিতে, মনে আছে? সন্ধিতে এই নিয়মটা পড়াইছিলাম। হুম, গুড। মনোমুগ্ধকর, মনমোহন বানানটা ভুল ছিল না? মনোমোহন, ওই বানানটা দেখেন সেম। মনোরঞ্জন বানানটাও ভুল, মনমোহন বানানটাও ভুল, দেখছেন? সব ভুল, ভুল, সবই ভুল, এগুলো সব বানান ভুল। আচ্ছা, সার্কভুক্ত অন্যান্য দেশগুলো আসেনি, সার্কভুক্ত অন্যান্য দেশগুলো আসেনি, দেশগুলো বহুবচন আবার অন্যান্য এটাও বহুবচন। তারপর দেখেন আমি, তুমিও, তিনি বাগানে যাব, এখানে একটু ঝামেলা আছে। একটু ঝামেলা মানে হচ্ছে স্যার, এটা বানানটা মনে হয় আমি ঠিক লিখিনি। এটা এটা হচ্ছে ইংরেজিতে মনে হয় একটা ওয়ার্ড ইয়া আছে, যদি কোনো পজিটিভ কাজ হয়, পজিটিভ, হ্যাঁ, পজিটিভ কাজ যদি হয় তাহলে সেখানে হচ্ছে, সরি, 2-3-1, 2-3-1 মানে বুঝছেন? তুমি, সে ও আমি, এরকম মনে হয় একটা 2-3-1। আর যদি কোনো নেগেটিভ, যদি কোনো কাজ হয় নেগেটিভ, ঠিক আছে, সেক্ষেত্রে হবে হচ্ছে 1-3-2, 132, ঠিক না? 1-2-3 না 1-3-2? 1-2-3 না তো, আমি জানতাম তো 1-3-2। 1-3-2 যে উপস্থিত থাকে তাকে সবাই লাস্টে বলা হয়, বুঝতে পারছেন? তবে সমাসের ব্যাস বাক্যে এগুলো কোনো ফ্যাক্ট না, সমাসের ব্যাস বাক্যে কিন্তু এগুলো কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? 1-3-2 হবে, 1-3-2। এরপর দেখেন মহারাজা সভায় প্রবেশ করলেন, এখানে ভুলটা কোথায় দেখেন? মহারাজা সভায় প্রবেশ করলেন, দেখেন কোনো সমাসবদ্ধ শব্দের শেষে রাজা রাত্রি এগুলো হয় না, সমাসবদ্ধ শব্দের শেষে রাজা রাত্রি এগুলো হয় না, মহারাজ হবে, বুঝতে পারছেন? মহারাজ। আপনাকে সুস্বাগতম স্যার, স্বাগতম বলতে কোনো ওয়ার্ডেই নেই, আসলে হচ্ছে স্বাগত, আসলে হচ্ছে স্বাগত। আচ্ছা, এবার দেখেন আপনারা প্রোনাউন এন্ডিসিশন পড়ছিলেন না, প্রোনাউন। আচ্ছা, সৎ চরিত্রবান লোক পাওয়া মুশকিল, আরে ভাই চরিত্রবান যে তাকে তো সৎই হইতে হবে, অসৎ লোক তো আর চরিত্রবান হইতে পারে না, ঠিক না? অসৎ লোক কি চরিত্রবান হবে? আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করি না, এটা একটু বুঝে নেন। আমি অর্থাৎ ফাহিম জেনে, আমি এটা ফার্স্ট পার্সন, ফাহিম থার্ড পার্সন। আপনারা জানেন ভার্ব যার সাথে হয় সেই অনুসারে ভার্ব হয় না, মানে যেই পুরুষ অনুসারে, যেই পুরুষের নিকটবর্তী থাকবে ভার্ব, সে অনুসারেই তো কি হবে? ভার্বটা হবে না? এখন দেখেন ফাহিম হচ্ছে থার্ড পার্সন, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, ভার্বটা কার কাছাকাছি বলেন তো? ফাহিমের কাছাকাছি নাকি আমির কাছাকাছি? বলেন তো ভার্বটা কার কাছাকাছি? ফাহিমের কাছাকাছি না? তার অ্যান্সারটা কি হবে? আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করে না, আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করে না। সব পাখিরা নীড় বাঁধে না, পাখিরা বহুবচন আবার সব বহুবচন, দেখছেন? হবে না। এখানে প্রবেশ নিষেধ, এটা মনে রাখেন, এখানে প্রবেশ নিষিদ্ধ, এটা ব্যাখ্যা লাগবে না, এখানে প্রবেশ নিষিদ্ধ। আর কত পড়ামু, শেষ এগুলা। কথাটি সঠিক নয়, এটা ভুল, ঠিক আছে? কথা স্যার বুঝেন নাই এটা, দেখেন খেয়াল করেন, আপনারা ইংরেজিতে পড়ছেন প্রোনাউন কি জানি বলে, প্রোনাউন এন্টিসিজেন্ট বা সামথিং, এটা যে ইট ইজ মি, এরকম না, এরকম আছে না? হুম, যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে ওই অনুসারে আমাকে ভার্বটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে, একটা উদাহরণ দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আপনার বন্ধুরা, আপনার বন্ধু তার বাবা মা ফ্যামিলি সহ কোথাও ঘুরতে গেছে,
ঘুরতে যাওয়ার পরে আপনি আসলে ওনাদেরকে খুঁজে পাচ্ছেন না, ফোনে পাচ্ছেন না, হঠাৎ করে ফোনটা গেল, ফোনটা যাওয়ার পরে মানে হচ্ছে বন্ধুর বাবা ধরছে। এখন বন্ধুর বাবা ধরলে আপনারা কি কোশ্চেনটা করবেন যে আঙ্কেল আপনারা কোথায়, এটা বলবেন না। আঙ্কেল বাদ দেন, আপনারা কোথায় এটা বলবেন না যদি বন্ধুর বাবা ধরে। অথচ আপনি তো বন্ধুরে তো আপনি করে বলেন না। আবার বন্ধু যদি ধরে, দেখেন আপনি কি বলবেন, এই তোরা কই, এটা বলবেন না, নাকি নাকি ওরে বলবেন যে আপনারা কোথায় বলেন তো। তার মানে ভার্ব মানে যে লোকটা ভার্বের নিকটবর্তী থাকে সে অনুসারে কিন্তু হচ্ছে সাবজেক্টটা হয়। মানে ভার্ব যে সাবজেক্টের নিকটবর্তী থাকবে ওই অনুসারে এটা কি ফার্স্ট পার্সন হবে না থার্ড পার্সন হবে এই অনুসারে করব। বুঝতে পারছেন বিষয়টা? তো দেখেন আমি হচ্ছে ফার্স্ট পার্সন, ফাহিম হচ্ছে থার্ড পার্সন হিসাবে কি বলা দরকার ছিল বলেন তো? আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করে না বলা দরকার ছিল, কারণ ভার্বের নিকটবর্তী হচ্ছে থার্ড পার্সন। কিন্তু যদি এরকম বলতাম ফাহিম ও আমি জেনে ভুল করি না, ফাহিম ও আমি জেনে ভুল করি না, এভাবে হইতো। আচ্ছা যাই হোক, আর কিছু নাই স্যার, এগুলা সহজ কোশ্চেন এগুলা স্যার, এগুলা আমার মনে হয় না এগুলো আর কিছু পড়া ইয়া গেছে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুখস্থ রাখবেন, এই যে মরাদাহ শব্দাহ হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। এই দেখেন তারা একত্রে গমন করিল, এখানে ভুলটা কোথায়? ঠিক আছে, ফাহিম মানে আমি হইলে হবে না, ইট ইজ মি নাই, এগুলো অ্যান্টিসিজেন্ট পড়ছেন না প্রণাম। আচ্ছা তারা একত্রে গমন করলো, আসলে একত্রে বলতে কোনো শব্দই নেই, আসলে হবে একত্র, একত্র এটা হচ্ছে শব্দ। ঠিক আছে, চোখে হলুদ ফুল দেখছে হয় না, চোখে সর্ষে ফুল দেখতেছি, হলুদ ফুল হয় না। আচ্ছা এবার এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন, বাক্যের অপপ্রয়োগ নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। এগুলো কিছুই না, এগুলো লিস্ট থেকে পড়বেন, খাতায় তোলা দরকার নেই, এগুলো খাতায় তোলা দরকার নেই, লিস্ট থেকে শুধু পড়বেন আর কিছু না। এই দেখেন সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, ভূতের মজুরি হয় না, ভূতের বেগার খেটে মরা হয়, ভূতের বেগার খেটে মরা হয়। হ্যাঁ হ্যাঁ, এনি কোশ্চেন? সব ওকে, এইগুলো পরীক্ষায় আসবে না হুদাই। হ্যাঁ অ্যাপোজিশন বা সামথিং কিছু একটা আছে, এটা সুমন স্যার বলতে পারবে, আমি বলতে পারি না, এটা ইংরেজি কম জানি ভাই। বেগার মানি হচ্ছে খাটুনি, বেগার। কি হলো আবার রেকর্ডিং স্টপ কি লেগা? ইউর রেকর্ডিং হ্যাজ স্টপ, দ্য ডিস্ক স্পেস ইজ ইনসাফিসিয়েন্ট। একটু ওয়েট করেন, দাঁড়ান একটু ওয়েট করেন। আনিফ আমার তো রেকর্ড এখানে হওয়া দরকারই নেই। এই এখানে বগুড়ার কয়জন আছে এটা জানি না, কি করবেন বলেন? বিয়ের প্রস্তাব পাঠাবেন? হ্যাঁ ফাও জিনিস আলোচনা করতেছেন। ওকে আমরা শুরু করি। এবার হচ্ছে আমরা দেখব ক্রিয়ার কাল। বলেন ক্রিয়ার কাল পড়ছেন কখনো? এটা ক্রিয়ার কাল দুনিয়ার ঝামেলায়, টপিকটার মধ্যে ঝামেলার কিচ্ছু নেই, একেবারে সহজ। এক পৃষ্ঠার মধ্যে ক্রিয়ার কাল শেষ, এক পৃষ্ঠা। দেখেন কাল কত প্রকার? তিন প্রকার, ঠিক না? কাল যেমন দেখেন ক্রিয়া সংগঠনের কালকে ক্রিয়ার কাল বলে, এটা আমরা জানি ক্রিয়া সংগঠনের কালকে। আচ্ছা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল জানি ইজিলি। অতীতকাল কয় প্রকার? চার প্রকার। সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান অতীত, ঠিক আছে, এরপর কি পুরা ঘটিত অতীত। সাধারণ অতীত, আচ্ছা কার কি কোশ্চেন আছে বলে শাহরিয়ার কোশ্চেন করে যান। সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান অতীত, ওই যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আছে না, এগুলা এই বিষয়গুলো। বর্তমানকাল সাধারণ বা নিত্যবৃত্ত, ঘটমান, পুরা ঘটিত আগের মতোই। ভবিষ্যৎকাল সাধারণ, ঘটমান, পুরা ঘটিত। আমার ক্রিয়ার কাল কত প্রকার এগুলো মনে রাখার কোনো দরকার নেই, আমি জাস্ট এইটা মনে রাখবো আর কিচ্ছু না। এই পৃষ্ঠাটা মনে রাখতে পারবেন? জাস্ট এই পৃষ্ঠাটা, যেমন দেখেন করলো, করলে, করলাম, এটা সাধারণ অতীত। ঠিক আছে, সাধারণ অতীত মানে বুঝেন, সাধারণ অতীত, সাধারণ অতীত মানে ইংরেজি কোন টেন্স বলেন তো? ইংরেজি কোন টেন্স? পাস্ট, পাস্ট ইনডেফিনিট। আই ডিড, এটার অর্থটা কি?
পাস্ট ইনডেফিনিট শিওর? হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট কি? হ্যাঁ, সাধারণ অতীত করলো, করলে, করলাম, ওকে। ঘটমান অতীত করছিল, করছিলে, করছিলাম, এটা আমার লাগবে না। নিত্যবৃত্ত অতীত দেখেন ত আছে, দেখছেন এখানেও ত, এখানেও ত, করতো, করতে, করতাম, বা শেষ। আমার পরীক্ষার জন্য এইটা লাগবে, জাস্ট এইটা। নিত্যবৃত্ত অতীত করতো, করতে, করতাম, ঠিক আছে, শেষ। নিত্যবৃত্ত বর্তমান খাই, খাও, এগুলো লাগবে না পরীক্ষায়। ঘটমান বর্তমান খাই, খাচ্ছে, গাইছে, ইত্যাদি। পুরা ঘটিত বর্তমান খেয়েছি, গিয়েছি, এটা কি প্রেজেন্ট ইন্ডিয়া না? প্রেজেন্ট পারফেক্টটা, এই যে পুরা ঘটিত বর্তমান, এটা তো মনে হয় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট না? ওকে। সাধারণ ভবিষ্যৎ যাবে, যাব, দরকার নাই। ঘটমান ভবিষ্যৎ খেতে থাকবে, যেতে থাকবে, গোড়ার ডিম ইত্যাদি। পুরা ঘটিত ভবিষ্যৎ করে থাকবে, বলে থাকবে। এটা মুখস্থ করেন আগে, এটা মুখস্থ করেন। সাধারণ অতীত কি বললাম? করলো, করলে, করলাম, ঠিক আছে, সাধারণ অতীত। নিত্যবৃত্ত অতীত কি? করতো, করতে, করতাম, ঠিক আছে, শেষ। ঘটমান অতীত করছিল, ঘটমান অতীত আমার লাগবে না। খাই, খাও, খাও, সাধারণ বর্তমান। ঘটমান বর্তমান খাচ্ছি, খাচ্ছ, ইত্যাদি। পুরা ঘটিত বর্তমান খেয়েছি, গেল। সাধারণ ভবিষ্যৎ একটা লাগবে না। আমি জাস্ট এই দুইটা মনে রাখতে বলতেছে, এই যে এই দুইটা। ওকে, মুখস্থ হইছে? এতটুকু মুখস্থ হইছে? বাস, এটা মুখস্থ হলে এই টপিক শেষ। আমরা এক্সাম্পল দিব, চিন্তা করেন না, এক্সাম্পল দিব। হুম, দেখেন ইজিলি। বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। আচ্ছা, আপনারা বলেন তো স্যার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আপনারা বলেন তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আপনারা বলেন, ইংরেজিতেই বলেন। কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু স্পেশাল ব্যবহার আছে না? যেমন স্থায়ী সত্য, সায়েন্টিফিক ট্রুথ, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয় না? কি? স্থায়ী সত্য, সায়েন্টিফিক ট্রুথ, এগুলোর ক্ষেত্রে সেম। দেখেন এই যে স্থায়ী সত্য, ঐতিহাসিক বর্তমান, দেখছেন এগুলোর ক্ষেত্রে তো। যেমন দেখেন, কে জানে আমার দেশে আর সুদিন আসবে কিনা। আমার মনে রাখতে হবে কোনটা? জাস্ট অনিশ্চয়তা। এই যে এইটা হচ্ছে আমার মনে রাখতে হবে, ঠিক আছে। এখন যদি বলি এভাবে, দেখেন কি বলে এটাকে, হুমায়ুন বা যে শাহজাহান তাজমহল বানাইছে, ঠিক আছে, তাজমহল শাহজাহান বানাইছে। এটা কি আমরা কি বানিয়েছিলাম এটা বলবে, নাকি বানিয়েছে মানে বর্তমানকাল বুঝাবে? বলেন তো কি? সত্য বিষয় না, বর্তমানকাল বুঝাবে না এটা, কি বলেন? বা এই যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক এটা কি পাস্ট বুঝাবে না বর্তমান বুঝাবে? বর্তমান বুঝাবে না, স্থায়ী সত্য, বাস এটাই তো। স্থায়ী সত্য, ঐতিহাসিক বর্তমান বা সায়েন্টিফিক ট্রুথ, এগুলোর ক্ষেত্রে কি হয়? বর্তমানকালে বিশিষ্ট প্রয়োগ হয়। আর নিত্যবৃত্ত অতীতকালে বিশিষ্ট প্রয়োগ কোথায় দেখেন? নিত্যবৃত্ত অতীতকালের দেখেন অসম্ভব কল্পনা, অতীত কামনা আর হচ্ছে অসম্ভব কল্পনা স্যার। দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন। আপনারা ওই যে ইয়া পড়ছেন না, এটাকে কি বলে, যে আই উইশ আই ওয়ার এ কিং, এরকম কি যেন একটা উদাহরণ ছিল না? আই উইশ আই ওয়ার এ কিং, ইংরেজির একটা উদাহরণ ছিল না? দেখেন উদাহরণটা দেখেন। অনিশ্চয়তা হচ্ছে দেখেন, কে জানে দেশে আর সুদিন আসবে কিনা, আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক না? এটাকে বলে কি? অনিশ্চয়তা না? তো অসম্ভব কল্পনা দেখেন, যেটা জীবনেও হবে না। যেমন দেখেন 27 যদি হইতো 127, এই 27 কি কখনো 127 হইতে পারে বলেন? অনিশ্চয়তা আর অসম্ভব কল্পনা, দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? আর দেখেন এই যে হতো, দেখছেন এই যে হতো, তো আছে কিনা দেখছেন? দেখছেন? এরপর দেখেন, ও যদি তুমি আসতে, তো আছে কিনা দেখছেন? তো আছে না? কারণ আপনারা যখন কেউ একটা কথা বলে, যদি তুমি আসতে তাহলে ভালো হইতো, এখন আপনারা বলেন তো, এটা কখন বলে? আসছে যখন তখন বলছে, নাকি আসে নাই দেখা বলছে? কি মানে কেউ আপনাকে বললো যদি তুমি আসতে তাহলে খুব ভালো হইতো, এখন আপনি চাইলেও কি ওটা করতে পারতেন বলেন তো? পারতেন না, পারতেন না। এই দুইটা বুঝছেন? দুইটা। সাধারণ বর্তমান কোন ক্ষেত্রে হয়? সায়েন্টিফিক ট্রুথ, হিস্ট্রিক্যাল ট্রুথ, এইগুলার ক্ষেত্রে সাধারণ বর্তমান। আর একটা হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তা বলতে কি বুঝাচ্ছে? হইতে পারে, সম্ভাবনা আছে, হ্যাঁ, এ আল্লাহরে আমার বিসিএস হয় কি না কি জানি। আর নিত্যবৃত্ত অতীত কাকে বলা বোঝাচ্ছে বলেন তো? অসম্ভব কল্পনার ক্ষেত্রে নিত্যবৃত্ত অতীত। আর অতীত কামনা, অতীত কামনা যেটা কখনোই আপনার আসবে না। এই দুইটার পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ,
শেষ। এবার দেখেন সাধারণ অতীত, নিকট অতীতে যে কাজটা সম্পন্ন হয়েছে তাকে সাধারণ অতীত বলে। আমরা কি বলছিলাম, ল দিয়ে মনে রাখতে বলছিলাম না? সাধারণ অতীত কি দিয়ে মনে রাখতে বলছিলাম? ল দিয়ে মনে রাখতে বলছিলাম না? প্রদীপ নিভে গেল, শিকারী পাখিকে গুলি করলো, দেখছেন? হ্যাঁ, সাধারণ অতীতের বিশিষ্ট কালের প্রয়োগ দেখেন, পুরা ঘটিত বর্তমানে। এতক্ষণে জানিলাম কুসুমে কুটাস কিটাস, আমার দরকার নেই তো, লাম পাইছি যে, দেখছেন? জানিলাম। কারণ এখন আপনাকে একটা লাইন দিতে পারে এরকম, দেখেন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, আছে না একটা লাইন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, আছে না এরকম একটা লাইন? কহিলা মানে কি বলেন তো? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে মানে কি? এতক্ষণে মেঘনাথ মন খারাপ করে বলল। ল পাইছেন? ল মানে কি? সাধারণ অতীত শেষ। ল মানে অতীত শেষ। নিত্যবৃত্ত অতীত, বুঝছেন? দেখেন, নিত্যবৃত্ত অতীত চেনার নিদর্শন কি বলছিলাম? ত বলছিলাম না? ত। নিত্যবৃত্ত অতীত চেনার নিদর্শন কি বলছিলাম বলেন তো? ত দিয়া বলছিলাম কি না? ত। নিত্যবৃত্ত অতীত, যেমন দেখেন অতীতে দেখেন, আমরা যদি তখন রোজ সকালে নদীর তীরে ঘুরতে যেতাম, পাইছেন? অভ্যাস টভ্যাস দরকার নেই তো, আমি ত পাইছি তো, ত মানে নিত্যবৃত্ত অতীত শেষ। ত মানে নিত্যবৃত্ত অতীত। এবার দেখেন নিত্যবৃত্ত অতীতকালে বিশেষটা, আজ যদি তুমি আসতে, ত পাইছি। 27 যদি হইতো 127, ত পাইছি। যদি তুমি যেতে তবে ভালোই হতো, দেখছেন? ত পাইছি। আমার ল ত দিয়া কাহিনী, আমার এত পড়া দরকার নেই তো, বুঝছেন? ঘটমান অতীতকাল কোনো দরকারই নেই। পুরাই দেখেন ঘটমান অতীতকাল, অতীতকালে কোনো কাজ চলতেছিল এবং সমাপ্ত হয়নি এমন ভাব দেখাইলে। অতীতকালে কোনো একটা কাজ চলতেছিল, সেটা কি হয় না, সমাপ্ত হয়নি। যেমন দেখেন, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, ভালো কথা, তো বৃষ্টি কি শেষ হয়েছিল এটা আমরা জানি না? আমরা তখন বই পড়ছিলাম, দেখছেন? এটা এখনো শেষ হয়নি, এটা আমাদের দরকার নেই। অতীতকালে কোনো একটা নিয়মিত কাজ চলতেছিল, এটাই হচ্ছে কি ঘটমান অতীত, আমার পরীক্ষার জন্য লাগবেই না। পুরা ঘটিত অতীত বুঝাই গেল যে ওই কাজটা শেষ হয়ে গেছে এবং পরে আরো অনেক কাজ হয়েছে। পুরা ঘটিত মানে কি কমপ্লিট তো। অতীতকালের ওই কাজটা শেষ হয়ে গেছে এবং পরে আরো কি হয়েছে, আরো অনেক কাজ হয়েছে। যেমন দেখেন, সেবার তাকে সুস্থই দেখেছিলাম, দেখছেন? সেবার তাকে সুস্থই দেখেছিলাম, কমপ্লিট হয়েছে কিন্তু, দেখছেন? কাজটি কি তুমি নিজ করেছিলে, দেখছেন? কাজটি কি তুমি করেছিলে মানে অনেক আগের কাজ, অনেক আগের কাজের কথা বলতেছে এটাই। বৃষ্টি শেষ হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছেছিলাম, অনেক আগের কাজ শেষ হয়ে গেছে, শেষ। পানিপথের যুদ্ধে 1,83,000 সৈন্য, 1,00,000 কত হাজার সৈন্য মারা গিয়েছিল, শেষ, অনেক আগে শেষ কাজটা। তাহলে আবারও বলতেছি, আমরা অতীতকাল থেকে দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে সাধারণ অতীত, আর একটা কি নিত্যবৃত্ত অতীত। জাস্ট এই দুইটা মনে রাখার চেষ্টা করব। আর এগুলো থেকে এখন পরীক্ষা তেমন একটা আসেও না। একটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার। একটুকের মধ্যে ভাই কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জাস্ট ল আর তর কাহিনী শেষ, ল আর তর কাহিনী। তো এই যে তোমরা যা খুশি করো, আমরা গেলাম পুরা গঠিত অতীত। আচ্ছা, বর্তমানকাল, নিত্যবৃত্ত বর্তমানকাল শেষ। কি বলছিলাম? স্বাভাবিক গেল, অভ্যস্ততা, এই অভ্যস্ততা কি আছে নাকি এখনো চলে গেছে বলেন তো? মানে এখানে যে অভ্যস্ততা বুঝাচ্ছে, এটা কি এখনো আছে নাকি অতীত হয়ে গেছে গা? আমি যদি বলতাম আমরা রোজ সকালে স্কুলে যেতাম, এখন যান, যান না, এখন যেহেতু যান না তাহলে ওটা নিত্যবৃত্ত অতীত হইতো। আর আমরা রোজ সকালে স্কুলে যাই, এখনো যেহেতু যাই, তার মানে এটা হচ্ছে বর্তমান। কথাটা কি বুঝতে পারছেন? আমরা প্রতিদিন ক্লাসে আসি, যেহেতু এখনো আসেন, তার মানে এটা হচ্ছে বর্তমান। আমরা একসময় প্রতিদিন ক্লাস করতাম, যেহেতু এখন করতেছেন না, এটা অতীত, শেষ, কঠিন কিছু নেই। সূর্য অস্ত যায়। এবার দেখেন নিত্যবৃত্ত অতীতকালের ব্যবহার, স্থায়ী সত্য, পড়ছেন ইংরেজিতে, দেখেন ঐতিহাসিক বর্তমান, কাব্যের ভনিতা, এইটা শুধু আপনার মনে রাখতে হবে। কাব্যের ভনিতা, ঠিক আছে? কাব্যের ভনিতা মানে কাব্যের ক্ষেত্রে বর্তমান কালের ব্যবহার হয়, কাব্যের ক্ষেত্রে। অনিশ্চয়তা, অনিশ্চয়তা মানে কি বলছিলাম? যেটা হইলেও হইতে পারে, কোনো একটা সময় হইলেও হইতে পারে। আচ্ছা, এখানে একটা কন্ডিশনাল ইয়ে পড়ছিলেন না, এই জিনিসটা একটু মুখস্থ রাখেন, জাস্ট এই লাইনটা, যদি, যখন, যেন, এই শব্দগুলা কি হয়, অতীত ও ভবিষ্যৎকালের জন্য, সাধারণ বর্তমানকালের জন্য ব্যবহার হয়। কিছুই বুঝি নেই আমরা। যেমন বৃষ্টি যদি আসে আমি বাড়ি চলে যাব, দেখেন বৃষ্টি যদি আসে, দেখেন তো বর্তমানকাল বুঝাই মানে ভবিষ্যৎকাল বুঝাচ্ছে না?
আমি বাড়ি চলে যাব, দেখছেন, আমি বাড়ি চলে যাব। এখন দেখেন, খেয়াল করেন, বৃষ্টিও আসবে সামনে, চলেও যাব সামনে, কিন্তু এইটা সাধারণ বর্তমান কালে ব্যবহার হয় না। এই কথাটা আপনি কখন বলেন? বর্তমান সময়ে আপনি ব্যবহার করেন না। একটু উদাহরণটা বুঝে নেন। আপনি কোনো বান্ধবীর বাসায় গেছেন, বান্ধবীর বাসায় গেছেন, ওইখানে যা বলতেছেন কি, যে কাব্যের ভণিতা মানে কাব্যের লাইন, এই যদি বৃষ্টি আসে রে তাহলে কিন্তু আমি চলে যাবো, যদি বৃষ্টি আসে। দেখেন, আপনি কথাটা বলতেছেন কখন? বর্তমান সময়ে এসে কথাটা বলতেছেন। আপনি কিন্তু এইটা বলতেছেন না যে আগামীকাল যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আগামীকাল চলে যাবো, এটা না। প্রেজেন্ট সিচুয়েশনে কথাটা বলতেছেন, এটাকে আমরা বলতেছি, দেখেন, ভবিষ্যৎকাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালে ব্যবহার হয়। বিপদ যখন আসে তখন এমনি করিয়ে আসে। এটা কোন ক্ষেত্রে আপনি বলেন? যখন আপনি বিপদে পড়েন তখন বলেন, নাকি ভবিষ্যতে বিপদে পড়বেন তখন বলবেন এই কথাটা? কাব্যের ভণিতা মানে কাব্যের লাইন, কাব্যের লাইনে বর্তমানকাল ব্যবহার হয়। বুঝতে পারছেন? যদি কারেন্ট চলে যায় তাহলে লেখাপড়া করব না। দেখেন, এখনো কারেন্ট যায়ও নাই, আপনার লেখাপড়াও কিন্তু ছাড়েন নাই। তো কথাটা বলতেছেন কখন? বর্তমান সিচুয়েশনে সেটা কথাটা বলতেছেন, প্রেজেন্ট সিচুয়েশনে, এটাই বলতেছে। হ্যাঁ, এবার ঘটমান বর্তমান এগুলো একটাও লাগবে না স্যার, ঘটমান বর্তমান ইত্যাদি ইত্যাদি, হাবিজাবি ইত্যাদি। এই লাইনটা মনে রাখেন না, এই লাইনটা, নাই, নেই, নি, এটা অতীতকালের ক্রিয়া ব্যবহার হয়। নেই, নি, না, এটা অতীতকালের ক্রিয়া ব্যবহার, এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এটা কারণ তিনি গতকাল হাটে যাননি, দেখছেন, আমি ভাত খাইনি, ঠিক আছে, এরকম। দেন আমি যদি বলি, দেখেন, আমি ভাত খাই না, আর আমি ভাত খাইনি, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? আমি ভাত খাই না, আমি ভাত খাইনি, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? হুম, আমি ভাত খাই না বলতে কি বুঝায় বলেন তো? এটা বর্তমান বুঝাচ্ছে, ঠিক না, যে আমি খাই না। আর আমি ভাত খাইনি মানে কি? আমি অতীতে ভাতটা খাইতে পারিনি, দেন নেই আপনি, আপনারা আমরা দাওয়াত দেন নেই, এই জন্য হয় নাই। এটাই বলতেছে, দেখেন, নাই, নেই, নি, এই তিনটা ওয়ার্ড অতীতকালের ক্রিয়ায় ব্যবহার হয়। এই তিনটা ওয়ার্ড, তো না শব্দটা কিন্তু অতীতকালের ক্রিয়ায় ব্যবহার হয় না। না, সে বাসায় যায়নি, এটা অতীতকালের ক্রিয়া ব্যবহার হচ্ছে। সে বাসায় যায় না, এটা অতীতকাল হিসাবে ব্যবহার হয় না। ঘটমান বর্তমান এগুলা লাগবে না স্যার, এগুলার কিছুই না। পুরা ঘটিত বর্তমান, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এতক্ষণ আমি অঙ্ক করেছি, এগুলা তেমন কিছু লাগবে না। এগুলা যেগুলা ইম্পর্টেন্ট এগুলা মার্ক করে দিছি, সেগুলো ইম্পর্টেন্ট। ভবিষ্যৎকালও লাগবে না, এগুলা দাই পাও। আর এই টপিক থেকে এখন তেমন একটা কোশ্চেন কম থাকে, এই টপিক থেকে তুলনামূলক অনেক কম থাকে। আগে একটা সময় থাকতো, কোন সময় থাকতো? যে মনির চৌধুরীর বইয়ের সময় থাকতো, তাও কোন কোন জায়গায়, নিত্যবিত্ত বর্তমান, নিত্যবিত্ত অতীত, এই দুইটার ক্ষেত্রে বিশেষ করে আসতো। যেমন প্রচুর উদাহরণ পাবেন, একটা লাইন, 27 যদি হইতো 127, দেখছেন আপনারা জব সলিউশন ইয়াগুলোর ক্ষেত্রে বিভিন্ন বইয়ের মধ্যে, 27 যদি হইতো 127। তারপর অনিশ্চয়তা অর্থে, কে জানি আমাদের দেশে সুদিন আসবে কিনা, এই ঘুরা ফিরা 2-3টা উদাহরণই বারবার আসে। আমি জানি না এইচএসসিতে 2.70 হয়ে কি ক্লাস দিতে পারবেন কিনা, আমি জানি না ভাই। ওকে, এবার দেখি আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন দেখি। সাধারণ অতীত আর পুরা ঘটমান অতীত, পুরা ঘটমান তো মানে হচ্ছে চলতেছে স্যার। সাধারণ অতীত মানে কি? দেখেন, সাধারণ অতীত মানে হচ্ছে বাসায় আমি মানে কাজটা করলো, সে কাজটা করলো, সাধারণ অতীত। পুরা ঘটমান মানে হচ্ছে যা চলতেছে, কাজটা করছিল। বুঝেন নাই আমার কথাটা অপু? আমি খেলা দেখলাম, এটা সাধারণ অতীত। আমি খেলা দেখছিলাম, ছিলাম, এটা হচ্ছে কি পুরা ঘটিত অতীত। অপু বুঝতে পারছেন? হ্যাঁ, একটা কন্টিনিউয়াস, একটা মানে হচ্ছে কি বলে, একটা পাস্ট, এটাই তো। অনুসর্গ পড়ছেন? এটা অনুসর্গ কখনো? আচ্ছা, আমার সামনে একটা পরিকল্পনা আছে, হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করি দেখি। যে আমরা হচ্ছে ধরেন
একটা কাজ করে মানে হচ্ছে আমার কাছ থেকে পড়া আদায় করতে গেলে আপনাদের খাটতে হবে, কিচ্ছু করার নাই আমার কাছ থেকে পড়া আদায় করতে গেলে। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আমি 3টা বা 4টা টপিক সিলেক্ট করে দিলাম বা 5টা টপিক সিলেক্ট করে দিলাম, দিয়ে বলবো হচ্ছে যে আমরা যে এই টপিক রিলেটেড আপনাদের যত প্রবলেম আছে সেই প্রবলেমের উপর ভিত্তি করে হচ্ছে আমরা ক্লাসগুলো নিব। ঠিক আছে, কারণ আপনাদের তো পরীক্ষা এখন অনেক দেরি আছে। এখন আপনারা যে প্রবলেমগুলো দেখাবেন সেগুলোই আমি সলভ করব। তা আপনি প্রবলেম দেখাবেন না, আমি আপনার মনের ভিতরে ঢুকে প্রবলেম সলভ করে দিব, সেটা সম্ভব না। আমার কথাটা কি বুঝতে পারছেন? ধরেন আমি 3টা টপিক করে দিলাম, হ্যাঁ আমি 3-4টা টপিক দিয়ে দিলাম, আপনারা ভালো করে কোশ্চেন ব্যাংক সলভ টলভ করে বিপদ টিপদ করে দিয়ে দিবেন, আমাকে ওই কমেন্টের মধ্যে কোশ্চেনগুলো দিয়ে দিবেন, কোশ্চেনগুলো আমি ওই কোশ্চেনগুলোর উপরেই হচ্ছে আপনাদের ক্লাসগুলো নিব, যে হ্যাঁ এইটা কেন হয়েছে, এটা কেন হয় নাই, এইটা। আর আপনি ক্লাস দেখেন নাই বা আপনি চেষ্টা করতেছেন না, আপনি ধুমায় ধরেন আমি বললাম যে সমাজ নিয়ে যার যার প্রবলেম আছে সলভ করে দিব, এখন চালাকি করে করলেন কি, চালাই করে একজন করলেন ঠিক আছে আমার দ্বন্দ্ব সমাসের প্রবলেম, আরেকজন করলে আমার তৎপুরুষের প্রবলেম, আরেকজন হলো আমার দ্বিগুতের প্রবলেম, বাহ 6 জনের 6টা প্রবলেম হলে আমার পুরো সমাজ ক্লাসটা আবার নিতে হবে। এভাবে না, স্পেসিফিক কোন জায়গাটা প্রবলেম প্রয়োজন আমি ভয়েস দিয়ে হলে আপনাদেরকে সলভ করে দিব, প্রয়োজনে কমেন্ট করে হলেও সলভ করে দিব। হ্যাঁ, কিন্তু আপনাদের আগে পড়তে হবে। গতকালকে একজন আমাদেরকে একটা কোশ্চেন করছিলেন, হুম হুম, গতকাল একজন আমাদেরকে কোশ্চেন করছিলেন যে স্যার লেকচারের পিডিএফগুলো দিলে ভালো হয়, আমাদের কি লেকচারগুলোর পিডিএফ দেওয়া হয় না? লেকচারের বাংলাটা দেওয়া হয় কি না? বাংলার লেকচার পিডিএফ তারপর হচ্ছে প্র্যাকটিস শিট সবগুলোই কিন্তু দেওয়া হয়েছে, সবগুলোই। হ্যাঁ, সমাজ যতই পড়বেন মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। সমাজ যতই পড়বেন মাথায়, কারণ এটা প্র্যাকটিসের বিষয়। আমি 12 বছর যাবৎ পড়াচ্ছি, 13 বছর যাবৎ। স্যার লটা আবার বলল যে এই যে এনামুল হাসান আপনি কমেন্ট করলেন, এটাই হচ্ছে বর্তমান অতীত, সরি সাধারণ অতীত। ওটা ইংলিশ স্যারের ইনবক্সে যায় বলেন, ইংলিশ স্যার। আচ্ছা অনুসর্গ স্যার কিচ্ছু না, অনুসর্গ, অনুসর্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অনুসর্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে আলাদা লেখা হয়, শেষ, আর কিছু না। অনুসর্গ কিভাবে লেখা হয়? আলাদা লেখা হয়, বাস এইটাই কাজ। অনুসর্গের বিভক্তির মধ্যে পার্থক্য বুঝছেন? যেন আমি বললাম দেখেন আমাকে মারো, আমাকে মারো, এখন দেখেন তো আমাকে এটা কি অনুসর্গ হবে? হবে না, কারণ কি এটা একসাথে লেখা। ঠিক আছে, আমি বলেছিলাম দেখেন আমাকে হাত দিয়ে মারো, আমাকে বা বেদ দিয়ে মারো, বেদ দিয়ে মারো। এখন দেখেন তো এই দিয়ে শব্দটা কি আপনি একসাথে লেখেন না আলাদা লেখেন? বলেন তো, দিয়ে আলাদা লেখেন, এটি অনুসর্গ। অনুসর্গ আলাদা লেখা হয়, শেষ, আর কিছুই না। অনুসর্গ কয়েক প্রকার আছে, তৎসম অনুসর্গ, তদ্ভব অনুসর্গ, বিদেশি অনুসর্গ। তৎসম, তদ্ভব, বিদেশি, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলা যদি মনে রাখতে চান, ঠিক আছে, তৎসম, তদ্ভব, বিদেশি, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। গঠনগত দিক থেকে অনুসর্গ 2 প্রকার, একটা হচ্ছে বিভক্তিযুক্ত, একটা হচ্ছে বিভক্তিহীন। আমরা একটু পরে আলোচনা করব বিভক্তিযুক্ত আর বিভক্তিহীনের মধ্যে পার্থক্য কি। যেমন দেখেন আমাকে বেদ দিয়ে মারো, দিয়ে এটা না তৃতীয়া বিভক্তি হয়, মনে আছে? দিয়ে এটা তৃতীয়া বিভক্তি হয় না? আবার আমি যদি লিখি এবার দেখেন কি দেওয়া যায়, সূর্য অপেক্ষা চন্দ্র ছোট, সূর্য অপেক্ষা চন্দ্র ছোট। এখন বলেন তো এই অপেক্ষা এটা কি বিভক্তি বলেন তো? আমি যে চেয়ে বলতাম তাহলে হইতো, অপেক্ষাও হিসাবে বিভক্তি ধরা যায়। এরকম আমরা অনেক কিছু পাবো। ঠিক আছে, যেমন দেখেন বিনি সুথায় গাথামালা আছে না, বিনি সুতায় গাথামালা, এ বিনি এটা কি, এটা কি ইয়া আছে বলেন তো, এটা কি মানে কোনো বিভক্তি বিনি? আচ্ছা, ক্রিয়াজাত অনুসর্গ কি সেটা আমরা একটু পরে দেখব, আসেন দেখেন। অনুসর্গগুলো পেছনে অনু শব্দের অর্থ হচ্ছে পেছনে, স্বর্গ মানে সৃষ্টি করা, মানে বাংলা ভাষায় যে অব্যয়গুলো কি করে শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহার করে সেটাকে বলে অনুসর্গ। অনুসর্গ 2 প্রকার, একটা হচ্ছে নামজাত অনুসর্গ, একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। পরে একটু ব্যাখ্যা করতেছি ক্রিয়াজাত অনুসর্গ কি। ক্রিয়াজাত অনুসর্গ মানে হচ্ছে জন্য শব্দটা ব্যবহার করব, জন্য। তৎসম অনুসর্গ যেগুলো সংস্কৃত ভাষা থেকে আসছে, যেমন দেখেন অপেক্ষা, সূর্য চন্দ্র অপেক্ষা বড়, অবধি রাত অবধি এখানে অপেক্ষা করবে। ঠিক আছে, এই দেখেন অবধি, এটা কি কোনো বিভক্তি হয়? এটা কোনো বিভক্তি হয় না। তদ্ভব অনুসর্গ দেখেন দুঃখ বিনা সুখ লাভ হয় কি করে, দেখছেন বিনা, দেখছেন আলাদা লিখলাম আমরা বিনা। সকলের তরে সকলে আমরা, এই যে তরে বা জন্যে, এটা একদিকে যেমন হচ্ছে চতুর্থী বিভক্তি হয়, আবার অনুসর্গ হয়, ঠিক না? তরে
সকলে তরে। গরু চলে মাঠের পানে, পান মানে দিকে, পান মানে হচ্ছে দিকে, এই পানটা কিন্তু হচ্ছে একটা অনুসর্গ, এটা কিন্তু আবার কোনো বিভক্তি না, ঠিক আছে? এটাগুলো কঠিন কিছু না। বিদেশি অনুসর্গ দেখেন, আমরা ভাতের বদলে রুটি খাই, দেখছেন? বদলে আলাদা লিখছি, দেখছেন? আজ বাংলাদেশ বনাম, দেখছেন? বনাম। দেখেন দরুন, এই দরুনটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দরুন এটা ফার্সি উপসর্গ, ঠিক আছে? দরুন শব্দটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, দরুন। এখন দেখেন ক্রিয়াজাত অনুসর্গ। আচ্ছা বলেন তো, বলা শব্দের অর্থ কি? বলা শব্দের অর্থ কি? স্পিক না, মানে কথা বলা না? স্পিক কথা বলা না? কোনটা একসাথে লেখা? হাসিবুর রহমান আপনি মনে বুঝেন নাই, বুঝেন নাই, আলাদাভাবে লিখছি, দেখছেন? যে বৃষ্টির দরুন, আপনি কি বলছেন বাক্য থেকে আলাদা লিখবো? হাসিব আপনি বলছেন বাক্য থেকে আমি আলাদা লিখবো না তো। আমি যদি বলি আমাকে, দেখেন আমির সাথে কেটা যুক্ত হয়ে লিখি আমরা, ঠিক না? না আমি যখন বলতেছি যে আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, বাংলাদেশ আর বনাম দুইটাকে একসাথে লিখে ফেলেন, মাত্রা একসাথে লেখেন। ওকে, দেখেন বলা মানে হচ্ছে স্পিক, ঠিক না? এখন আমি একটা বাক্য বলি, দেখি বলেন তো এখানে বলার অর্থটা কি? যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এখানে বলে শব্দটা কি বুঝায়? কি এখানে বলে শব্দটা কি বলা বুঝাচ্ছে নাকি জন্য বুঝাচ্ছে বলেন তো? হ্যাঁ, এই জন্য অর্থ দিচ্ছে না। তার মানে হচ্ছে যখনই একটা শব্দ তার ভার্বের অর্থ না বুঝায় কোনো জন্য বা এই জন্য এগুলা বুঝাবে, সেটাই অনুসর্গ। বুঝতে পারছেন? যেমন দেখেন বাড়ির কাজ শেষ করে তারপর খেলতে যাব, দেখেন বাড়ির কাজ শেষ করে তারপর খেলতে যাব, ঠিক আছে? তারপর দেখেন তুমি আছো বলেই, খেয়াল করেন এই যে বাড়ির কাজ শেষ করে খেলতে যাব, মানে বাড়ির কাজ শেষ এই জন্য তারপর খেলতে যাব, মানে এরপরে আমরা খেলতে যাব তার জন্য। তারপর দেখেন তুমি আছো বলেই ভরসা পাচ্ছে, এখন দেখেন খেয়াল করেন বলেই বলতে জন্য বুঝাচ্ছে কিনা? বলেই। তারপর দেখেন ঘরে কেউ ছিল না বলে ক্লাসে আসতে পারছি, এখানে বলেটাও কি জন্য বুঝাচ্ছে কিনা বলেন তো? আমরা যদি এইভাবে বলতাম বাড়ির কাজ শেষ তারপর খেলতে যাব, এখানে বুঝাচ্ছে বাড়ির কাজ শেষ করে খেলতে যাব, মানে বাড়ির কাজ শেষ এই জন্যই হচ্ছে আমরা কি করতে পারবো? খেলতে যাব। বুঝতে পারছেন? এখানে করে বলতে করা বুঝাচ্ছে না, এখানে করে বুঝাচ্ছে হচ্ছে এই জন্য। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? তুমি আছো বলেই ভরসা পাচ্ছে, এখানে বলা বলতে কি মুখে কথা বলা বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে এই জন্যই ভরসা পাচ্ছে। এটাই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, শেষ। এগুলোই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। এবার দেখেন কিছু বিভক্তিযুক্ত অনুসর্গ। বিভক্তি মানে বুঝছেন তো, এই বিভক্তি যুক্ত হয়। যেমন দেখেন আগ, আগের সাথে দেখেন এ যোগ হয়েছে, ওপরে দেখছেন এ যোগ হয়েছে, সামনে দেখছেন এ যোগ হয়েছে, চেয়ে দিয়ে সম্মুখে, সম্মুখ থেকে সম্মুখে দেখছেন এ যুক্ত হয়েছে, কারণ থেকে কারণে দেখছেন এ যুক্ত হয়েছে। আর বিভক্তিহীন যেগুলোর মধ্যে কোনো বিভক্তি যুক্ত হয় না, ফর এক্সাম্পল অপেক্ষা, অবধি, বরাবর, প্রতি ইত্যাদি। এ বিভক্তি যুক্ত হলে সেটাকে আমরা বলি বিভক্তি যুক্ত, আর এ বিভক্তি যুক্ত না হলে সেটাকে আমরা বলি বিভক্তিহীন। এরা পরীক্ষার জন্য এত ইয়া না, পরীক্ষার জন্য যেগুলা গুরুত্বপূর্ণ এটা দেখাচ্ছি, দেখেন পরীক্ষার জন্য এই লিস্টটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই লিস্টের মধ্যে তাও সব না, এই দেখেন কিছু উদাহরণ দেখছেন আপনার ইয়া করে দিছে, অন্য কালার করে দিছি। এই অন্য কালারের উদাহরণগুলো একটু ভালো করে দেখবেন, এগুলো আগে বেশি পরিমাণে আসছে, এগুলা আগে বেশি পরিমাণে আসছে। যেমন বিনা, বিনা মানে ব্যতীত, তুমি বিনা আমার কে আছো, মানে কি তুমি ছাড়া আমার কেউ নাই। বুঝতে পারছেন? বিনি সুতোয় গাথা মালা, মানে সুতাবিহীন মালা গাঁথতেছি, দুঃখের মালা গাঁথে না, একটা গানও আছে মনে হয়, বিনি সুতায় গাথা মালা কেউ লইল না বা কেউ গেল না, এরকম একটা। হ্যাঁ, সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে স্যার। তারপর দেখেন শনে মানে বিরুদ্ধগামিতা, দেখেন দংশন, দংশন ক্ষত সেন বিহঙ্গ যুজে ভুজঙ্গ সরে, বাপরে বাপ, এটার অর্থটা লিখে দিছি যে দংশনে ক্ষত বাস পাখি সাপের বিরুদ্ধে লড়াই করে, যুজে মানে লড়াই করে, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, দংশনে ক্ষত বাজ পাখি সাপের বিরুদ্ধে লড়াই করে। এখানে পর মানে দেখেন দীর্ঘ বিরতি, শরতের পর আসে বসন্ত, শরতের পর কি পরপরই আসে বলেন তো? পরপর তো আসে না। কিন্তু আমি যদি বলি দেখেন গ্রীষ্মের পরে আসে বর্ষা, তাহলে স্বল্প বিরতি হইতো, দেখছেন?
এইগুলো হার্ডের কিছু নেই তো। এই যে এটা পরীক্ষা আসে, সীমার মাঝে অসীম তুমি, সীমার মাঝে অসীম তুমি মানে মধ্যে। আর কিছু না। আর যেগুলো আছে এগুলো সব স্লাইডের মধ্যে, এগুলো আর কিছু না। জি জনাব কেরামত আলীরা, এবার আপনাদের কি কি কোশ্চেন, দাবি, প্রশ্ন কি কি আছে বলেন। এই প্রশ্নটাই আবার কেউ করেন না। ওই যে একজন একটা কোশ্চেন করছিলেন যে স্যার সবগুলা ইয়ার শেষ হওয়ার পরে কি বলে বাংলা গ্রামারের বেসিকগুলো আবার আলোচনা করেন। আমি জানি না আসলে বেসিক কীভাবে আলোচনা করে, মানে শর্টকাট ইয়া করে, হ্যাঁ। কারণ আমরা যেহেতু ডিটেলস পড়ায় ফেলছি এখানে, আর হচ্ছে যে এক ক্লাসের মধ্যে পুরা বা গ্রামার ওই যে ওয়ান শর্ট ক্লাস, এইগুলো আসলে আমার পক্ষে সম্ভব না আর কি। কারণ আমি জানি ওই ওয়ান শর্ট ক্লাসে কিছুই পড়া হয় না। হ্যাঁ বলে তো দিতে পারেন। না বাংলা শেষের দিকে এখনও না, আপনার লিটারেচার আছে না, আমাদের আমাদের লিটারেচার পড়তে হবে না, কি বলেন। লিটারেচার কিছুদিন পরে শুরু করলেও হয় আর কি, সার্কুলারটা দেওয়ার পরে দেখি আগে যে কি অবস্থা, কতদিন পরে। গ্রামার ওই যে আপনাদের একটা ক্লাস দরকার ছিল না, যে ওই যে বিসর্গ সন্ধি, সেটা নিছিলাম, আবার আপনারা আমার কষ্ট করে নেওয়াবেন, কিছু করার নেই। মানে আমরা যত চাই হচ্ছে আপনাদের যত দূরে পড়া হোক, আপনারা হচ্ছে আমার কিছু স্টুডেন্ট আছে ইন্টারে, যে ভাই তুমি ক্লাস করো না, মানে ক্লাস করতে সমস্যাটা কি? না স্যার লাইভে না করলে না কেমন কেমন জানি লাগে। মানে কেমন লাগে আবার কি আছে? তো যখন 2-4টা ক্লাস করার পর বাকিগুলো লাইভে করতে পারে না, তখন কেমন লাগে না বলেন। আমাদের মনে আছে যে এরকম বিষয়টা, যে কি বলে এটাকে, ওই বাড়ি থেকে দেখবেন যে পুঁইশাক টুইশাক নিয়ে আসতে বলি, আরে ভাই গাছের পুঁইশাক, এভাবে বলি না আমরা। তার মানে কি বাজারে যে পুঁইশাকগুলো এগুলো কি গাছের থাকে না, এগুলো কি আসমানের থেকে আসে? যাই হোক ওগুলো আমি নিব। সাহিত্য থেকে প্রশ্ন থাকে, সাহিত্য থেকে প্রশ্ন থাকে, সহজ, লিটারেচার একেবারেই সহজ। না না এগুলো পড়াই নেই, প্রাচীন যুগ মধ্যযুগ চর্যাপদ এগুলো কিছুই পড়াই নেই। বানান বা শুদ্ধিকরণ নত্য বিধানের ক্লাসেই আপনাদেরকে দেখাইছিলাম। বাংলা সাহিত্যের পিডিএফ অলরেডি দেওয়া হয়েছে। আর নিয়মিত এক্সাম তো আছেই। বাংলা প্রথম পত্র এই টপিক পড়াবেন না, মানে বাংলা প্রথম পত্র কি লিটারেচার পার্ট তো, এটাই তো বাংলা প্রথম পত্র পড়াবো তো। আরে শেষ করি নাই তো, আমি বলছি শেষ, বলেন। ওকে, তাহলে আজকে এতটুকুই রইলো। সাহিত্য পিডিএফ না পেলে সেটা ওই যে সাজ্জাদ বা কারো পোস্ট করেন, কেউ দিয়ে দিবে পিডিএফ, হ্যাঁ। আমি সব কিছু দেওয়া হয়েছে, আমার সব কিছু দেওয়া হয়েছে। গদ্যের প্র্যাকটিস শিট মানে কোন গদ্য, আমি তো বুঝলাম না কোন গদ্যের প্র্যাকটিস শিট। ক্রিয়া যাতে এই বিভক্তি থাকে, হ্যাঁ। কেন আপনার কোশ্চেন করতে সমস্যা কি? অনার্স ফোর্থ ইয়ারে উঠলে কি কোশ্চেন করা যায় না? টার্গেট রাখেন একবারেই যেন হয়, হ্যাঁ। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের পড়ার যে প্রক্রিয়া বা আপনারা যেভাবে পড়তেছেন, আমার মনে হয় না যে আপনারা আসলে খুব মানে হচ্ছে কনফিডেন্স পাচ্ছেন, আমার মনে হচ্ছে না আর কি, হ্যাঁ। আমি বাংলার তেমন কোনো কোশ্চেন টোশ্চেন কিছুই পাই না, শুধু পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার দিন হতাশা আমি দেখি, আর কিছুই না। ঠিক আছে, অনেক কথাবার্তা হইলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জয় বাংলা, ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ক্রিয়াজাতের মধ্যে এই বিভক্তি থাকে, ক্রিয়াজাতে।